জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। রাজনৈতিক দলগুলোকে হাতের খেলনা মনে করছেন উপদেষ্টারা। বিএনপিকে অবজ্ঞা করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে যশোর টাউন হল মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে না, নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ মানবে না। এ সময় একটি মহল দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। সভায় যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সহ স্থানীয় বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। উপদেষ্টা মণ্ডলী সভা করলেন। সভা করার পরে জনাব আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলো সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিচ্ছি। রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতের খেলনার মতো, এটা ঠিক হয়নি। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখন পর্যন্ত কোনো বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন বিএনপি কোনো ভেসে আসা দল নয়। একটি নতুন গ্রুপ ঢাকায় বসে সারা দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, নির্বাচনের দিন গণভোট মেনে নেয়া বিএনপির উদারতা আর সংবিধানের বাইরে গিয়ে কারো কোনো ধরনের পরিবর্তন করার অধিকার নাই বলেও মন্তব্য করেন আমির খসরু। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত সংবিধান সংস্কার নিয়ে এক আলোচনা সভায় এসব বলেন তিনি। এই সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই ক্লিয়ার। আপনি যদি গণভোট করতে হয় তাহলে এই সংবিধান পরিবর্তন করে গণভোটের প্রভিশন আগে আনতে হবে। নির্বাচনের দিনে তো গণভোট হতে পারে না, এটা তো বিএনপির উদারতা। নির্বাচন বিলম্ব বা বাতিলের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার দুপুরে বনানীর একটি হোটেলে তারেক রহমানকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো চায় তার দল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কিছু ওনার ভাবনা, তার মধ্যে একটা হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক একটি রাজনীতি উনি করতে চাচ্ছেন বাংলাদেশে, যাতে সকলের জন্য একটা স্পেস থাকে। সেটা সরকারে থাকলেও স্পেস থাকতে হবে, বিরোধী দলে থাকলেও স্পেস থাকতে হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এখানে কিছু দল যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট ছিল তারা কিছু পালিয়ে আছে, কিছু অন্য দেশে পলায়ন করেছে, তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না। আর এখানেও বাংলাদেশে কিছু ব্যক্তিরা কিছু ইস্যু নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে। পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নাচল উপজেলার ডাকবাংলো মাঠে সমাবেশে অংশ নেন বিএনপির মনোনীত বেশ কয়েকজন প্রার্থী। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কয়েক যুগ ধরে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশের মানুষ। এতে শুকিয়ে যাচ্ছে পদ্মার পানি, বর্ষায় পড়ছে ভাঙনের কবলে, ঘরবাড়ি হারিয়ে হাজার হাজার মানুষ হচ্ছে গৃহহারা। এই অবস্থা থেকে উত্তরণে পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবি জানান বক্তারা। রাজনৈতিক সংকট নিরসনে দলগুলোর আলোচনায় সরকারকে রেফারি হিসেবে চায় জামায়াত। আন্দোলনরত 8 দলের 5 দাবি
আদায়ে পদযাত্রার সময় সংক্ষিপ্ত সমাবেশে এই কথা বলেন দলটির নেতারা। এ সময় প্রয়োজনে নির্বাচন পিছিয়ে হলেও আগে গণভোট আয়োজনের দাবি জানান অনেকে। এদিকে ৮ দলের পদযাত্রা মৎস্য ভবনে পুলিশ আটকে দিলে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় প্রতিনিধি দল। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে ৮টি রাজনৈতিক দল। নেতারা বলেন 10ই নভেম্বরের মধ্যে দাবি না মানলে 11 তারিখ ঢাকায় মহাসমাবেশ করা হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পরও গণভোট আয়োজন সম্ভব বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপিকে দলগুলোর সঙ্গে আলোচনার জন্য কমিটি গঠনের আহ্বান জানান তিনি। পরে মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে স্মারকলিপি দেয়, যা গ্রহণ করেন শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান। এখন দায়িত্ব হচ্ছে আপনার, কোন রকম বিলম্ব এবং ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ আপনি এক্ষুনি জারি করুন এবং জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে আপনি গণভোটের মধ্য দিয়ে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার কাজটা আপনি সূচনা করতে পারেন। আমরা রাজপথে এসেছি, প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব, আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। জুলাই সনদ বাংলার মাটিতে যাই দেওয়া হয়েছে হুবহু সেইটাই আইনি ভিত্তির মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। অসৎ রাজনীতিবিদরা নিজেদের স্বার্থের জন্য পুলিশ বাহিনীকে নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি কনভেনশনে সুধী সমাবেশে তিনি কথা বলেন। জামায়াত ইসলামী সরকার গঠন করলে সব দলকে নিয়ে দেশ গঠন করার কাজ করবে বলেও জানান তিনি। এছাড়া আগামী নির্বাচনে জামায়াত থেকে যারা এমপি নির্বাচিত হবেন তারা সরকারি কোনো প্লট কিংবা বিনা ট্যাক্সে গাড়ি গ্রহণ করবেন না বলেও আবারও ঘোষণা দিলেন জামায়াতের সর্বোচ্চ নেতা। ঐক্যবদ্ধ একটা জাতি গড়ার জন্য দল ও ধর্মের ভিত্তিতে দেশকে টুকরো না করার আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে কোনো দল রাজনীতিকে ইবাদত মনে করলেও নির্বাচিত হলে ইবাদতের খাজনা আদায় করা শুরু করবে আরও যোগ করেন ডাক্তার শফিকুর রহমান। দেশ চালাতে গেলে পুলিশ লাগবেই। এই পুলিশ একদিনে নষ্ট হয় নাই। অসৎ রাজনীতিবিদরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দলীয় কর্মীর মতো তাদেরকে ব্যবহার করার কারণেই তারা অপরাধী হয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় আমাদেরকে এই জনগণের দেশের সেবা করার সুযোগ দেন, সরকার গঠনের সুযোগ দেন, তাহলে আমরা সরকারের তহবিল থেকে এমন কিছু গ্রহণ করব না যা করা নৈতিকভাবে সঠিক নয় বলে আমরা মনে করি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে এনসিপি। অনলাইন, অফলাইন সহ 3টি মাধ্যমে কেনা যাবে ফর্ম। এছাড়া নির্বাচন পরিচালনার জন্য 10 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সংস্কারের পক্ষে থাকা যে কারো সঙ্গে জোট হতে পারে এনসিপির। সরকার এবং জনগণের মধ্যে যে পার্লামেন্ট রয়েছে, এই পার্লামেন্ট হাউসে আমরা জনগণের প্রতিনিধি পাঠাতে চাই, কোনো দলীয় প্রতিনিধি পাঠাতে চাই না। বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এই মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে। আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় এখন যেখানে প্রেস কনফারেন্সটা হচ্ছে, সেখানে এসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। অনলাইনে যে কেউ ঘরে বসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। আর 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে আমাদের যে মুখ্য সংগঠক আছেন জনাব হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আমাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, এবং আমাদের 10 জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন, তাদের মাধ্যমে আপনারা মনোনয়নটা জমা দিতে পারবেন। চাঁদাবাজ, মাফিয়া এবং যারা সংস্কার ও জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সাথে এনসিপি কোনো জোট করবে না বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বলেন, যারা সংস্কারের পক্ষে তারা যদি জোট করতে চায় তাদের জন্য দরজা উন্মুক্ত আছে। বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটিতে এনসিপির সমন্বয় সভায় তিনি কথা বলেন। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও সুষ্ঠু না হলে
জাতি হিসেবে এর রেশ দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেন এনসিপির এই নেতা। পুলিশের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, নতুন বাংলাদেশে কেউই যদি বেনজির, ডিবি হারুন ও বিপ্লব না হয়, পুলিশ বাহিনীকে ভয় ও চাপ উপেক্ষা করে জনগণকে সুষ্ঠু ভোট দেওয়ার সুযোগ করে দিতে কাজ করার আহ্বান জানান হাসনাত। আমরা কোনো চাঁদাবাজ, কোনো মাফিয়া যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমরা তাদের সাথে কোনো জোট করব না। কিন্তু যারা সংস্কারের পক্ষে আছে তারা যদি আমাদের সাথে জোট করতে চায়, আমরা তাদের জন্য আমরা দরজা মুক্ত রেখেছি। আমরা চাই না এই পরবর্তী বাংলাদেশে আপনারা কেউ বেনজির এবং ডিবি হারুন হয়ে উঠুন, বিপ্লব হয়ে উঠুন। আপনারা বাংলাদেশের পক্ষে কাজ করেন, দিন শেষে জনতার যে রায়, সেই রায় আমরা মেনে নিব, কিন্তু জনগণকে আপনারা সুষ্ঠু ভোট দেওয়ার সুযোগ করে দেন। 24 ঘন্টা না পেরোতেই চট্টগ্রামে বায়েজিদে আবারও দুর্বৃত্তের গুলি। এবার আহত হয়েছেন প্রতিবন্ধী অটোরিকশা চালক। তাকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার দুপুর 1:45টার দিকে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অটোচালক মোহাম্মদ ইদ্রিসের আগে থেকেই বাম পা নেই। পরিবারের দাবি, চিহ্নিত সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় এবং দীর্ঘদিন নগরীর বহদ্দারহাট এলাকায় মাদক ব্যবসায়ীদের বাধা দেয়া সহ প্রতিরোধের কারণে তাকে টার্গেট করা হয়। তার ডান পায়ে গুলি চালানো হয়েছে এবং বাম হাতের আঙুলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্যাজুয়ালিটি ইউনিটে চিকিৎসাধীন আছে ইদ্রিস। আমার আর ছেলেরও গন্ডগোল আছে, তো আমার ওই ছেলেরও না ভাই, এই ছেলের আঘাত করতে আছে। আরো 2 গুলি করছে, আইপে বসে আরো 2 গুলি করছে বদরহাটের মধ্যে। আমার ছেলের গায়ে পড়ে নাই। আইপে যাই আমার ওইখানে আমার রুমের এখানে গুলি করছে। আমার পাশের বাড়িটা এরাও দেখছে। মানে আমি দরজা খুলি নাই। চট্টগ্রাম 8 আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর জনসংযোগে হামলা চালিয়ে একজনকে হত্যার ঘটনার 24 ঘন্টা পর এখনও মামলা হয়নি, গ্রেপ্তার করা হয়নি কাউকেই। তবে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দোষীদের আটকে কাজ করছে পুলিশ। এ ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে নগরীর বায়েজিদ এলাকায়। বাড়ানো হয়েছে পুলিশি টহল। হত্যার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। গুলিবিদ্ধ এরশাদুল্লাহ নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত 1 বছরে চট্টগ্রামে 49টি খুন, রহস্যজনক মৃত্যু বা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের মতো ঘটনা ঘটেছে। নগরী থেকে উপজেলা প্রতিদিনই খুনের সংবাদ ছড়াচ্ছে আতঙ্ক। সবশেষ বুধবার রাতে নির্বাচনী প্রচারণায় গুলি ও হত্যার ঘটনাটি নির্বাচনের আগে জন্ম দিয়েছে নতুন শঙ্কার, যা ভাবাচ্ছে রাজনীতিবিদদের। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিশেষ ট্রাইব্যুনালে 120 দিনের মধ্যে বিচার শেষ করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। অধ্যাদেশ অনুযায়ী গুমের অভিযোগ তদন্তে মানবাধিকার কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে। এই অধ্যাদেশকে দেশের ঐতিহাসিক আইন বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। এদিনের বৈঠকে জাতীয় লজিস্টিক নীতি ও 2026 সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। এ নিয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, আগামী নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সরকার সজাগ রয়েছে। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী, তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। গুমের সাথে জড়িত এটার সর্বোচ্চ, এই বিষয়ে কেউ যদি কনভিক্টেড হন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা যেটা মনে করি, এর ফলে বাংলাদেশে আর আমাদের ফিউচার জেনারেশন আর ইনশাল্লাহ কোনো গুম দেখবে না। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়া ভিত্তিক দুর্বল 5 ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই সিদ্ধান্ত জানিয়েছে। আলোচ্য এই 5টি ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
এসব ব্যাংকের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের 5 জন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে বুধবার এই 5 ব্যাংকের পরিচালনা পর্ষদও ভেঙে দেওয়া হয়। জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় লুটপাটের শিকার হয়েছিল ব্যাংকগুলো। আগামী জাতীয় সংসদ নির্বাচন আরও অন্তর্ভুক্তিমূলক করতে এবং প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিতে সিইসির কাছে 14টি প্রস্তাবনা জমা দিয়েছে ইউএনডিপি প্রতিনিধি সহ সাইট সেভার্স ইকুয়াল বাংলাদেশ ক্যাম্পেইনস ওপিডি পার্টনার্স এর প্রতিনিধিরা। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউএনডিপির সহায়তায় এ বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করে ইসি। সভাপতিত্ব করেন সিইসি। উপস্থিত ছিলেন অন্য কমিশনাররাও। সভায় প্রতিবন্ধীদের ভোটকেন্দ্রের সহজে প্রবেশ, তথ্য প্রাপ্তি এবং ভোটদানের সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়। দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য ইসি প্রতিবন্ধী ভোটারদের জন্য আলাদা সুবিধা রাখার পরিকল্পনা করছে বলেও জানানো হয়। এর আগে সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যমের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নারী সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। নারায়ণগঞ্জে ভাবি ভাতিজা হত্যার দায়ে দেবরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক জানান, 2022 সালের 2 জুলাই রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাদিকুর তার ভাবি রাজিয়া সুলতানা কাকুলির কাছে টাকা ধার চায়। এ সময় ভাবি রাজিয়া টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দেবর সাদিকুর ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করে। পরে রাজিয়ার ঘুমন্ত ছেলে তালহাকে হত্যা করে আলমারিতে রাখা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে মামলার তদন্তে দেবর সাদিকুরের সংশ্লিষ্টতা পায় পুলিশ। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। বৃহস্পতিবার বিচারপতি এএসএম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। জামিন আদেশে সন্তোষ প্রকাশ করেন লতিফ সিদ্দিকীর আইনজীবী ও তার ভাই কাদের সিদ্দিকী। যদিও জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে গেল 28 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 নামে সংগঠনের একটি অনুষ্ঠান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে 29 আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন ও মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন সহ মোট 16 জনকে কারাগারে পাঠানো হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নবম দিনে রাষ্ট্রপক্ষে শুনানি শেষ। পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। অ্যাটর্নি জেনারেল শুনানিতে বলেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখতে হবে। বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রাষ্ট্রপক্ষের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে সংবিধান যে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল পদে থেকেও জাতীয় নির্বাচন করা যায়, এতে আইনের ব্যত্যয় হবে না। অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয়। অ্যাটর্নি জেনারেল সংবিধানের 64 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী। এটা সরকারি কোনো কর্মচারী পদ না। অ্যাটর্নি জেনারেল ইজ ফ্রি টু গো ইলেকশন, ইভেন ক্ষমতা থেকেও করতে পারেন। এখানে কোনো অ্যাম্বিগুইটির কিছু নাই, এটা সেটেল ল। তত্ত্বাবধায়ক সরকারের জাজমেন্টের উপরে আজকে আমাদের সাবমিশন সমাপ্ত করলাম। ত্রয়োদশ সংশোধনীর নোবেল উদ্দেশ্য ছিল, মহৎ উদ্দেশ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। এর এক বিন্দু বেশিও না, এক বিন্দু কমও না। গণতন্ত্রের মূল কথা হলো জনগণ ভোট দিতে পারবে, ভোটাধিকার প্রয়োগটাই এখানে মুখ্য। সেই কারণে ত্রয়োদশ সংশোধনী আনা হয়েছে। দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর বিক্ষিপ্তভাবে হামলা হচ্ছে অভিযোগ জানিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে বলেন, নির্বাচনে নিরাপত্তার নিশ্চয়তা না পেলে ভোট কেন্দ্রে যাওয়া সম্ভব হবে না।
বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকের পর এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে সিইসির কাছে 7টি প্রস্তাবনা দেয়া হয়। হিন্দুরা প্রত্যেকটা সময় এদেশে মাইনরিটি সম্প্রদায় রাজনৈতিক বলির পাঠা হয়। কিছু হলেই হিন্দু সম্প্রদায় কেউ যদি কোনো প্রকার ঝামেলা করার চেষ্টা করে, হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত করে হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক বলির পাঠা বানানোর চেষ্টা করা হয়। আমরা অতীতেও দেখেছি। আমরা যেন এই বিষয়টার জন্য আগামীতে না হয়, আমাদের পক্ষ থেকে আমরা ওনাকে 7টি প্রস্তাব দিয়েছি। এক, নির্বাচনের 10 দিন আগে থেকে 10 দিন পর পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাসা বাড়ি মঠ মন্দিরে নিরাপত্তা জোরদার করা। প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা একাত্মতা জানান। বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশে সঙ্গীত ও শারীরিক শিক্ষা অপরিহার্য, অথচ কোনো কারণ ছাড়াই এই পদগুলো বাতিল করা হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত অযৌক্তিক বলে মন্তব্য করে দ্রুত সময়ের মধ্যে পদ পুনর্বহাল ও নতুন বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। বৈজ্ঞানিকভাবেই সঙ্গীত শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিশোররা ছোটবেলা থেকেই যদি তারা সঙ্গীত শিক্ষার সাথে বা শারীরিক শিক্ষার সাথে তারা একত্রিত হয়, তাহলে কিন্তু তাদের শারীরিক মানসিক যে স্বাস্থ্য সেটা কিন্তু ঠিকভাবে বিকশিত হবে। প্রাথমিক বিদ্যালয় সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকেও সঙ্গীত বিভাগের শিক্ষক পুনর্বহাল রাখতে হবে। সরকারকে অনুরোধ করব যে এই যে ছেলে মেয়েগুলো বের হয়ে গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ, মিউজিক কলেজ থেকে, যে এদের যেন রুজি রোজগারের বিষয়টা যেন দিকে তাকিয়ে এবং সঙ্গীতের ভবিষ্যৎ কথা চিন্তা করে যেন পুনর্বহাল করা হয়। 857 কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের মামলায় এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দুদক। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, সরকারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সেলিম ও তার স্ত্রী রাশেদা আক্তারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুদক। এদিকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে 525 কোটি টাকা আত্মসাতের মামলায় বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিনের প্রতিষ্ঠান সহ 6টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এক্সিম ব্যাংক পিএলসি লিমিটেড হেড অফিস কর্পোরেট শাখা থেকে উক্ত অর্থ আত্মসাৎ এবং আত্মসাৎকৃত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় ইতিপূর্বে জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সহ 21 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার এজাহার নামীয় আসামি জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সাবেক ব্যবস্থাপনা পরিচালককে আজকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে পাখি খাদ্যের আড়ালে আমদানি করা নিষিদ্ধ পপি বীজের 2টি কন্টেইনার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত পপি বীজের আনুমানিক বাজার মূল্য প্রায় 6.5 কোটি টাকা। কাস্টমস জানায়, গত 9 অক্টোবর পাকিস্তান থেকে চালান দুটি আসে, যার আমদানিকারক চট্টগ্রামের আদিব ট্রেডিং। তারা চালানটিকে পাখি খাদ্য হিসেবে ঘোষণা দেয়। তবে গোপন সংবাদের ভিত্তিতে 22 অক্টোবর কায়িক পরীক্ষায় ধরা পড়ে সামনের দিকে 7,200 কেজি পাখি খাদ্যের আড়ালে লুকানো ছিল প্রায় 25,000 কেজি পপি বীজ। 2018 সালে পপি বীজ আমদানি নিষিদ্ধ করে সরকার, কারণ এটি মাদক তৈরির উপাদান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ। সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে 3 কিলোমিটার এলাকার অবৈধ 6 শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। এ সময় জব্দ করা হয় বেশ কিছু নিম্নমানের পাইপ, চুলা ও রাইজার। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার গুমাইল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। তিতাস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন যাবৎ এলাকাটিতে অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করে আসছিল অসাধু ব্যক্তিরা। তিতাসের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার গুমাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং বিচ্ছিন্ন করা হয় 6 শতাধিক অবৈধ গ্যাস সংযোগ। এ সময় সংযোগে ব্যবহৃত বেশ কিছু নিম্নমানের পাইপ, চুলা ও রাইজার জব্দ করা হয় বলেও জানায় তিতাস। এ অভিযানে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।
গাজীপুর জেলা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে স্বাস্থ্য খাতের অংশীজনদের নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আয়োজিত এই সভায় অংশ নেয় স্বাস্থ্য খাতের 14টি অংশীদার সংস্থা। সভায় গাজীপুরে অসংক্রামক রোগ বিষয়ক কার্যক্রমের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার শাহানা জাফর। সভায় বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ সহ অসংক্রামক রোগ এখন দেশের সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি, যা মোট মৃত্যুর 67% জন্য দায়ী। কোভিড-19 টিকাদান কর্মসূচি সহ বর্তমানে চলমান টাইফয়েড টিকাদান কার্যক্রমে সরকারের সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি। সভায় জানানো হয়, সরকারি সহযোগিতায় রেড ক্রিসেন্ট সোসাইটি ভবিষ্যতেও গাজীপুর সহ সারা দেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও সচেতনতায় কাজ চালিয়ে যাবে। রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির 8ম আন্তর্জাতিক সম্মেলন। 2 দিনের এই বৈজ্ঞানিক সম্মেলনে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 1000-এরও বেশি বিশেষজ্ঞ, গবেষক ও চিকিৎসক অংশ নিয়েছেন। এবারের সম্মেলনটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় এন্ডোক্রাইন বৈজ্ঞানিক সমাবেশ। এতে ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশীয় ফেডারেশন অব এন্ডোক্রাইন সোসাইটিজ সেফ এর বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। 2 দিনে মোট 24টি বৈজ্ঞানিক অধিবেশন, পোস্টার, মৌখিক উপস্থাপনা, কেস ডিসকাশন ও ইন্টারঅ্যাক্টিভ কুইজ অনুষ্ঠিত হয়। আলোচনায় ছিল ডায়াবেটিস, থাইরয়েড, প্রজনন, হরমোন সমস্যা ও এন্ডোক্রাইন ক্যান্সার সহ নানা বিষয়। বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানির সোলার পাওয়ার প্ল্যান্টে $67 মিলিয়ন সিন্ডিকেটেড অর্থায়ন করেছে ব্র্যাক ব্যাংক ও আইডিসিওএল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে $22 মিলিয়ন প্রদান করে ব্র্যাক ব্যাংক, আর বাকি $45 মিলিয়ন দেয় আইডিসিওএল। আগামীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে অবদান রাখার কথা জানায় প্রতিষ্ঠান দুটি। পাবনায় অবস্থিত এই সোলার প্ল্যান্ট ইতোমধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নানা অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। বিকাল 5টা থেকে ভোট পড়েছে 60% বেশি। প্রাদেশিক রাজধানী পাটনাতেই পড়েছে সবচেয়ে কম ভোট। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7টায় শুরু হয় প্রথম দফার ভোট গ্রহণ। স্থানভেদে বিকেল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 18 জেলার 121 আসনে 1300-র বেশি প্রার্থীর মধ্য থেকে জনপ্রতিনিধি বাছাইয়ে ভোট দেওয়ার কথা ছিল 4.25 কোটি মানুষের। তবে স্থানীয় সময় বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 60%-এর বেশি। সবচেয়ে বেশি ভোট পড়ে বেগুসারাই জেলায়, সবচেয়ে কম প্রাদেশিক রাজধানী পাটনায়। ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তার উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, আরজেডির লালু যাদব এবং তেজস্বী যাদব, এলজেপির চিরাগ পাসওয়ান সহ শীর্ষ নেতারা। নির্বাচনে এনডিএ জোট বিপুল ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বিহারের ভাগ্য নির্ধারণে তরুণদের আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ট্রানজিশন টিমের সদস্যদের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। দলের নেতৃত্ব দেবেন 5 নারী সদস্য। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্ক সিটির কুইন্স বরোর ফ্লাশিং মিডোস করোনা পার্কে সভাপতি দলের সদস্যদের নাম ঘোষণা করেন মামদানি। সাবেক ফেডারেল ট্রেড কমিশনের সহসভাপতি লিনা খান সহ এই দলে রয়েছেন সাবেক ডেপুটি মেয়র মারিয়া টরেস স্প্রিঞ্জার, ওয়ে অব নিউ ইয়র্ক সিটির প্রধান গ্রেস বনিলা, স্বাস্থ্য এবং মানব সেবার সাবেক ডেপুটি মেয়র মেলানি হার্টজগ। দলের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করবেন এলানা লিওপোল্ড। ফিলিপিন্সের পর এবার ভিয়েতনামে আঘাত এনেছে টাইফুন কালমাইগি। এ সময় টাইফুনের গতিবেগ ছিল ঘন্টায় 149 কিলোমিটার। কোনো কোনো উপকূলে আছড়ে পড়ছে 24 ফুট উঁচু ঢেউ। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে 6টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর। এদিকে টাইফুন কালমাইগির আঘাতে ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 114 জনে, নিখোঁজ আরও 127 জন।
এশিয়ায় আঘাত হানা বছরের অন্যতম শক্তিশালী এই ঝড়ে বৃহস্পতিবার দেশ জুড়ে জরুরি দুর্যোগ পরিস্থিতি জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ঝড়ের প্রভাবে ফিলিপিন্সের মধ্যাঞ্চল জুড়ে দেখা দিয়েছে গুরুতর বন্যা পরিস্থিতি। পানির নিচে তলিয়ে গেছে অঞ্চলটির সবচেয়ে জনবহুল দ্বীপ কেবুর সব শহর। এবার খেলার প্রসঙ্গ। পাহাড়ি অঞ্চলে ক্রীড়াক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, ক্রিকেটারদের বিভিন্ন সমস্যা কাটাতে স্কুল লেভেলকে টার্গেট করা হচ্ছে। সকালে রাঙামাটি স্টেডিয়ামে জেলার বয়সভিত্তিক ক্রিকেটারদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। আসিফ আকবর বলেন, বয়সভিত্তিক খেলোয়াড় তৈরিতে এই এলাকায় সম্ভাবনা থাকার পরও অবকাঠামোগত কোনো সুযোগ সুবিধা নেই। এ সময় ফুটবলে পাহাড়ের মেয়েরা খুব ভালো করছে উল্লেখ করে আসিফ বলেন, এই অঞ্চলে নারীদের ক্রিকেটে সংযুক্ত করতে স্কুল পর্যায়ে ক্রিকেটার তৈরিতে কাজ শুরু হয়েছে। জেলার ক্রীড়া অঙ্গনের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন বিসিবি পরিচালক আসিফ আকবর। বুঝলাম যে এখানে আসলে কিছুই নেই এবং এখানে কাজ করানোর সুযোগ আছে। এখানে কোচিং লেভেল, কোচিং স্টাফ নাই, গ্রাউন্ড স্টাফ নাই। রাঙামাটির মধ্যে একটা পর্যটন এলাকা, টুরিস্টের এরিয়া, একটা গুরুত্বপূর্ণ জেলা, একটা বৃহত্তম জেলা বাংলাদেশে, এই অবস্থা যদি হয় তাহলে তো আসলে নতুন করে শুরু করতে হবে। আসন্ন বিপিএলে চূড়ান্ত হলো 5 ফ্র্যাঞ্চাইজি দলের নাম। মালিকানা বদলে গেলেও পরিবর্তন করা যাবে না কোনো ফ্র্যাঞ্চাইজির নাম। ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স নামে খেলবে এবারের 5টি দল। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল পেতে শুধু আবেদন করেছিল 11টি প্রতিষ্ঠান। সেখান থেকে চূড়ান্ত হয় 5 ফ্র্যাঞ্চাইজি। নতুন করে 5টি ফ্র্যাঞ্চাইজিকে নিশ্চিত করে চলতি বছরের 19 ডিসেম্বর মাঠে গড়াতে পারে বিপিএলের 12তম আসর, যার ফাইনাল হতে পারে 16 জানুয়ারি। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে এমন সম্ভাব্য সূচির কথা জানিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। গত মৌসুমে খেলা ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স থাকছে একই নামে, তবে বদলে গেছে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের নাম। 18 নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে প্রথম শ্রেণীর ক্রিকেট, যেখানে অংশ নিচ্ছে 12টি ক্লাব। সিসিডিএম চেয়ারম্যান জানিয়েছেন, এবারের আসরে যেসব ক্লাব অংশ নিচ্ছে তাদের দেয়া হবে সর্বোচ্চ সুযোগ সুবিধা। আমাদের কোনো বাধ্যবাধকতা নাই যে 20টা টিমকে নিয়ে আমার খেলতে হবে। 12টা যদি খেলে 12টাই খেলবে, আর বেশি হলে তো বেশি। এবছর মাননীয় বোর্ড প্রেসিডেন্ট সাহেব এবং বোর্ড ডিসিশন নিয়ে যে ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে একটা ক্লাবকে, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের কোনো রকম সুযোগ সুবিধা এর আগে পেয়েছে কিনা আমার জানা নাই, বিকজ আমি নিজে একজন ক্লাবের প্রতিনিধি। ভেন্যু এখন পর্যন্ত আমাদের 7টা ফার্স্ট ডিভিশনের জন্য করা হয়েছে ফাইনালি। এখন পর্যন্ত আমার হাতে আছে বিকেএসপি 2টো, পিকেএসপি 2টো 4টা, বসুন্ধরা 5টা। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 3 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। অকল্যান্ডে স্বাগতিকদের 207 রানের জবাবে 204 রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। এই জয়ে সিরিজে 1-1 ব্যবধানে সমতা ফিরিয়েছে কিউইরা। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের টপ ও মিডল অর্ডার ছিল ব্যর্থ। শেষ 7 ওভারে জয়ের জন্য ক্যারিবীয়দের প্রয়োজন ছিল 115 রান। প্রায় হারতে যাওয়া ম্যাচে উইন্ডিজকে লড়াইয়ে ফেরান রবম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড। পাওয়েল 16 বলে 45 ও শেফার্ড সমান বলে 34 রান করেন। শেষ দিকে 13 বলে অপরাজিত 29 রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি ম্যাথু ফোর্ড। 204 রানে থামে উইন্ডিজের ইনিংস। এর আগে মার্ক চ্যাপম্যানের 28 বলে 78 রানের ঝোড়ো ইনিংসে ভর করে 20 ওভারে 207 রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। রোববার নেলসনে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টি-20। সিরিজের চতুর্থ টি-20তে নাথান এলিস ও অ্যাডাম জাম্পার দুর্দান্ত বোলিংয়ে ভারতকে 167 রানে আটকে দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল, শিভাম দুবে ও ওয়াশিংটন সুন্দরের জাদুকরী বোলিংয়ে অজিদের 48 রানে হারালো ভারত। আগে ব্যাটিংয়ে নেমে ভারত তাদের ওপেনিং জুটিতে ভালো শুরু পায়। 7ম ওভারে 56 রানে ভাঙে অভিষেক শর্মা ও শুভমান গিলের জুটি। 46 রানে আউট হন গিল। এছাড়া সর্বোচ্চ 28 রান করেন অভিষেক। শেষ দিকে অক্ষরের ক্যামিও ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে 3টি করে উইকেট নেন এলিস ও জাম্পা। 168 রানের লক্ষ্যে দারুণ শুরু করে অস্ট্রেলিয়া। 9ম ওভারে 1 উইকেটে 67 রান করে শক্ত অবস্থানে ছিল তারা। তবে
দুবে, বরুণ চক্রবর্তী ও অক্ষরের স্পিনে 103 রানে 6 উইকেট হারায় অজিরা। 17 ওভারে বোলিংয়ে আসেন ওয়াশিংটন। চতুর্থ বলে মার্কাস স্টোনিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই স্পিনার। পরের বলে জাভিয়ার বার্টলেটকে ফিরতি ক্যাচে ফিরিয়ে হ্যাট্রিকের সুযোগ তৈরি করে ওয়াশিংটন। 1.2 ওভারে 3 রানে 3 উইকেট নেন ওয়াশিংটন। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে 18.2 ওভারে 119 রানে অল আউট হয় স্বাগতিকরা। 4 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট ও ব্যাট হাতে 11 বলে 21 রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা হয়েছেন অক্ষর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা ও চেলসি। সহজ প্রতিপক্ষের সঙ্গে ড্র করেছে দুই জায়ান্ট দল। তবে জয় পেয়েছে লেভারকুসেন, ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটির মতো দলগুলো। ক্লাব ব্রুগার বিপক্ষে ফেভারিট হিসেবে খেলতে নেমেছিল বার্সেলোনা, কিন্তু প্রতিপক্ষের মাঠে 3-3 ব্যবধানে ড্র করেছে স্প্যানিশ ক্লাবটি। এফসি কারাবাগের বিপক্ষে জিততে পারেনি চেলসিও। 2-2 ব্যবধানে ড্র ব্লুজদের। দুই জায়ান্টের পয়েন্ট হারানোর দিনে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। বরুসিয়া ডর্টমুন্ডকে 4-1 ব্যবধানে ম্যান সিটি ও কাইরাত আলমাতিকে 2-1 ব্যবধানে হারিয়েছে ইন্টার। এছাড়া স্পেনের অ্যাথলেটিক ক্লাবকে 2-0 ব্যবধানে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। বেনফিকার বিরুদ্ধে বায়ার লেভারকুসেনের জয় 1-0 গোলে। ন্যাশভিলের বিপক্ষে বাঁচা মরার ম্যাচের আগে বড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ায় প্লে অফের তৃতীয় রাউন্ডের লড়াইয়ে খেলতে পারবেন না তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। অফ দ্য বল ইনসিডেন্টের কারণে সুয়ারেজকে নিষিদ্ধ করেছে মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি। ম্যাচের 71তম মিনিটে ন্যাশভিলের ডিফেন্ডার অ্যান্ডি নোহারকে লাথি মারেন উরুগুয়ের ফরওয়ার্ড। ম্যাচ চলাকালীন ওই ঘটনার জন্য কোনো কার্ড দেখাননি রেফারি, এমনকি ফাউলও ধরা হয়নি। তবে নিয়ম অনুযায়ী ম্যাচের পরেও MLS ডিসিপ্লিনারি কমিটি শাস্তির ব্যবস্থা নিতে পারে। প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড়ানোর দায়ে 3 বার নিষেধাজ্ঞার শাস্তিও পেয়েছেন তিনি। 38 বছর বয়সী এই ফুটবলার একবার বর্ণবাদের দায়েও শাস্তি পেয়েছিলেন। লিগ কাপ ফাইনালের পর প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্সের একজনকে থুতু দেওয়ার অপরাধে গত সেপ্টেম্বরে সুয়ারেজকে 3 ম্যাচে নিষিদ্ধ করেছিল MLS। এছাড়া লিগস কাপ আয়োজক কমিটি তাকে নিষিদ্ধ করেছিল 6 ম্যাচে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhontv।